নমস্কার। আজকের লেকচার বিষয়বস্তু হলো আমাদের প্রাত্যহিক জীবনে এআই কিভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। তো আমরা আজকাল অনেক কিছু সমস্ত জায়গাতেই আমরা এআই এর প্রয়োগ দেখি। আমাদের আহ, যে সমস্ত আমরা জিনিসপত্র কিনি, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো বা আদার যে সমস্ত আমাদের ব্লিঙ্কিট, যে সমস্ত যা কিছু আমাদের ই কমার্স ওয়েবসাইট আছে, বা আমরা যে ওলা, উবার, এই সমস্ততে আমরা যাতায়াত করি, অথবা আমাদের মোবাইলে যে সমস্ত ডিভাইস, যে সমস্ত সফটওয়্যার আমরা ইউজ করি, বা মোবাইলের পাসওয়ার্ড আমরা যেভাবে ফেস দিয়ে আমরা রেকগনাইজ করি, ফেস দিয়ে লক করি, বা ব্যাংকিং সিস্টেমে যেখানে আমরা ফ্রড ডিটেকশন করি। তো এই সমস্ত জায়গাগুলোতে কিভাবে এআই এর প্রয়োগ হয়, কিভাবে এআই আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করে তুলছে, সেই বিষয়েই আজকে আমরা আলোচনা করব। তো এআই এমন একটা জিনিস যা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু বাধা, মানে যেগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি, যে কাজগুলোকে ম্যানুয়ালি করলে অনেক সময় লাগে, সেই ম্যানুয়াল কাজগুলোকে অনেক সহজে, অনেক ফাস্ট ওয়েতে এআই কাজ করে। এবং এআই এর যে কাজকর্ম সেটা কিন্তু পুরো একটা ডেটা নির্ভর। ডেটা মানে আমরা ইনফরমেশন র ইনফরমেশন নির্ভর। তো এটা কি করে? এআই হচ্ছে, খুব সাধারণভাবে বলতে গেলে, এটা একটা লজিক্যাল ডেটা প্রসেস করে। লজিক্যাল ডেটা প্রসেস মানে আমরা ইনপুট নিই, আমরা এই মাউস দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি কার্সারটাকে, ইনপুট নিই। ইনপুট হচ্ছে আমাদের ডেটা বা আমাদের ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আমরা ফার্স্টে গ্যাদার করি। সেই ইনফরমেশন গ্যাদার করার পর ইনফরমেশনের মধ্যে অনেক রকম প্যাটার্ন আছে। প্যাটার্ন মানে কি? কোনো, হয়তো দেখা যাচ্ছে কোনো একটা পরীক্ষা সিস্টেম, যে পরীক্ষা সিস্টেমে স্টুডেন্টরা অলওয়েজ লো পারফর্ম করছে। তো এটা একটা প্যাটার্ন যে স্টুডেন্টরা বা একটা সার্টেন একটা সার্টেন পভার্টি, সাপোজ তারা বিলো পভার্টি লাইনে যে স্টুডেন্টরা বিলং করছে, সেই স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা পড়াশুনো করার সময়ের অভাবে তাদের হয়তো পরীক্ষার মার্কসটা অতটা ভালো হচ্ছে না। তো এই একটা প্যাটার্ন। তো এটা কিন্তু প্রচুর ডেটা থেকে, এটা সবার জন্য সত্যি নাও হতে পারে, কিন্তু একটা প্যাটার্নকে আইডেন্টিফাই করা সম্ভব। বা দেখা যাচ্ছে কিছু আহ একই ধরনের, আহ, হয়তো যার যে সমস্ত স্টুডেন্টদের বয়স 18 থেকে 24-এর মধ্যে, তারা একই রকমের মুভি পছন্দ করে। তো এই সমস্ত যে প্যাটার্ন গুলো, সেইগুলোকে আইডেন্টিফাই করা হয়। তারপর সেই প্যাটার্ন আইডেন্টিফাই করার পর যে সমস্ত কাজ দেওয়া হয়, সেই কাজগুলোকে এআই একটা ডিসিশন মেকিং করে, এবং ডিসিশন মেকিং করে একটা আউটপুট জেনারেট করে, যে আউটপুটটা একটা প্রেডিকশন বা কোনো একটা ক্লাসিফিকেশন বা ক্লাস্টারিং। এগুলো কি জিনিস সেগুলো আমরা পরে আসবো, কিন্তু খুব সাধারণভাবে বলতে গেলে ইনফরমেশন, যে ইনফরমেশন গুলো আমাদের দৈনন্দিন জীবনে তৈরি হয়, আমরা সেগুলো, সেই ইনফরমেশন গুলো হয় আমাদের মোবাইলে আমরা ইনপুট করছি, অথবা অটোমেটিক্যালি কোনো সিস্টেমের মধ্যে আমরা জেনারেটেড হচ্ছে সেই ইনফরমেশন গুলো, বা আমাদের, আমরা যে সাধারণভাবে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মাধ্যমেই আমরা কোনো সিস্টেমকে কোনো ইনপুট দিচ্ছি, এবং সেখান থেকে কিছু প্যাটার্নকে শনাক্ত করা হচ্ছে, আইডেন্টিফাই করা হচ্ছে প্যাটার্নকে, এবং ফাইনালি কোনো কাজকে এক্সিকিউট করা হচ্ছে। এবং সেই এক্সিকিউশনের জন্য যে পার্টিকুলার ডিসিশন মেকিংটা দরকার, যেটা একটা কমপ্লেক্স হিউম্যান মাইন্ড, যে বা কমপ্লেক্স হিউম্যান ব্রেন যেটাকে সিদ্ধান্তটা নিতে পারে, সেই রকমই একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো আমরা বেসিক্যালি বলা যায় আমরা এখন পকেটেই এআই কে নিয়ে ঘুরি। আমাদের পকেটের মধ্যে কিরকম? আমাদের যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা চ্যাটবট আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে এই যে আমরা অ্যালেক্সা বা সিরি, এই যে যেগুলোর আমরা কথা বলি, আমাদের অনেকের কাছেই এগুলো আছে। তো সেগুলো কিরকম? সেগুলোকে আমরা যা কিছু বলবো, খুব সাধারণভাবে একটা এক্সাম্পল আমরা দিই। আমরা হয়তো বললাম যে একটা অ্যালার্ম সেট করো সকাল 7টার সময়, ও সঙ্গে সঙ্গে উম, সকাল 7টার সময় একটা অ্যালার্ম সেট করে দেবে।
তো সেটা আমরা কিরকম ভাবে কাজ করে, এটাকে বলা হয় এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো এআই এর একটা পার্ট হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাটাকেই আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলি। তো আমরা যে ভাবে কথা বলছি, আমাদের স্পিচ, আমাদের কথা বা আমাদের স্পিচকে এআই রেকগনাইজ করে, বা ওই যে সিস্টেমটা সিরি বা অ্যালেক্সা সে রেকগনাইজ করছে। ওর মধ্যে আমাদের এই যে সাধারণ কথাবার্তাগুলোকে কিন্তু কম্পিউটার সিস্টেম ওর মধ্যে রয়েছে, সেই কম্পিউটার সিস্টেমটা খুব সাধারণভাবে বুঝতে পারছে সেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা। এবং সেইখানকার থেকে যে উদ্দেশ্যে আমরা যে ইনস্ট্রাকশন ওকে দেওয়া হয়েছে, একটা অ্যালার্ম সেট করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ও ওই ইনস্ট্রাকশনটাকে বুঝতে পারলো। তো এটা এআই ছাড়া সম্ভব নয়। এবং সেইভাবে ও কাজটা করে দিল, একটা টাইম সেট করে দিল, এবং ওর কাজ হচ্ছে টাইম সেট করা। এবং ও ফাইনালি ও যে সিদ্ধান্তটা গ্রহণ করলো সেটা হচ্ছে ও এই মেশিনকে বললো, ও আউটপুট সিস্টেমকে বললো যে সেট অ্যালার্ম অ্যাট 7 AM। তো এইটা হচ্ছে আমাদের একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ পাইপলাইন, যেটা সিরি বা অ্যালেক্সা ইউজ করছে। তো এটা যদি আমরা উইদাউট এআই করতাম, বা এটা প্রথমে তো আমরা এরকম সিস্টেম তো আমাদের ছিল না, তো তখন আমাদের কি করতে হলো, সবকিছু আমাদের ম্যানুয়ালি টাইপ করে আমরা অ্যালার্ম সেট করতাম, কাস্টমার সাপোর্টের জন্য দীর্ঘক্ষণ আমাদের অপেক্ষা করতে হতো। তো তাতে ইউজাররা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। বয়স্ক মানুষ যারা আছেন বা যারা মোবাইল টেক স্যাভি নন ততটা, তাদের কাছে কিন্তু অ্যালার্ম সেট করা বা এগুলো অনেক একটা কাম্বারসাম টাস্ক। তো সেই সমস্ত কাজগুলোকে আমরা জাস্ট একটা মুখের কথাতেই আমরা বলে দিচ্ছি যে সেট অ্যালার্ম অ্যাট 7 AM, শুধু এইটুকু কথা বললেই অটোমেটিক্যালি অ্যালার্ম সেট হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। তো এই রকম জিনিসগুলো হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বা আমরা অনেক সময় চ্যাটবট দেখে থাকি, যেগুলো অ্যামাজন বা ব্লিঙ্কিট বা আমাদের যে কোনো ওয়েবসাইট, অনেক ওয়েবসাইটেই আজকাল চ্যাটবট ইউজ হয়। মানে আমরা কিছু কোয়ারি করলাম, সেই কোয়ারির আনসারটা কিন্তু একটা এআই দিচ্ছে, যে আমাদের মানুষের ভাষাটাকে বুঝতে পারছে, এবং আমরা কি বোঝাতে চাইছি, আমাদের যে ভাবটা, আমরা রেগে কথা বলছি নাকি আমরা খুব সহজভাবে কথা বলছি নাকি আমরা ভালোভাবে কথা বলছি, ও কিন্তু সেই রকম ভাবে বুঝে রিয়াক্ট করছে। তো এটাই হলো আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা চ্যাটবট। সিমিলারলি আমাদের পকেটে যে এআই, তার আরেকটা এক্সাম্পল হচ্ছে আমাদের পাসওয়ার্ড সিস্টেম। আমাদের ফোনের যে ফোন ফোন যে আমরা লক করি, ফোন আমাদের ফেস আইডি দিয়ে আমরা লক করি অনেক সময়, বা আমাদের উইদাউট এআই আমরা কি করি, আমাদের পাসওয়ার্ড প্যাটার্ন দিয়ে আমরা লক করতে পারি বা নাম্বার দিয়ে লক করতে পারি। কিন্তু ফেস দিয়ে লক করা, যে আমার ফোনটা অনেক বেশি সিকিউর থাকবে, আমার ফোনটা যদি অন্য কারোর কাছে চলে যায়, বাই চান্স চুরি হয়ে যায়, তখন কিন্তু সেটাকে অন্য কেউ খুব সহজে সেই ফেসটাকে দিয়ে কিন্তু আনলক করতে পারবে না। তো সেটা খুব নিরাপদ, খুব সিকিউর একটা সিস্টেম তৈরি করা যায় ফেস দিয়ে, যেটাকে আমরা কম্পিউটার ভিশন বলি। তো ফেস আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ফেস, আমাদের ফেস এরকম, ফেসের মধ্যে থেকে ও ক্যামেরা কি করবে, ফার্স্টে আমাদের মুখটাকে পুরো স্ক্যান করে নেবে। ফার্স্টে আমাদের মুখটাকে স্ক্যান করবে, আমরা যখন একটা ফেস আইডি দিয়ে মুখ একটা সিস্টেমকে আনলক করতে চাইবো, তখন তো আমাদের ফেসটা ক্যামেরা রেকগনাইজ করবে, ফার্স্টে রেকগনাইজ করবে মানে স্ক্যান করবে। তারপর আমাদের যে মূল পয়েন্ট গুলো আছে মুখের, এই যে যেগুলো এখানে অরেঞ্জ বা ব্লু দিয়ে আমরা দেখতে পাচ্ছি, যে ব্লু ডটস বা অরেঞ্জ ডটস আছে, আমাদের চোখ, নাক, কান, আইব্রো, ঠোঁট, যা কিছু আছে। কানকে নর্মালি নেওয়া হয় না, বাট মুখের যে ফিচার গুলো আছে, চোখ, চোখের প্রত্যেকটা কর্নার, চোখের মিডল, তারপরে নাকের যে কর্নার গুলো আছে, আইব্রো যে কর্নার গুলো আছে, মুখের যে শেপটা আছে, সেই সমস্ত গুলোকে কিন্তু আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই করার পরে ও এই পার্টিকুলার পয়েন্ট গুলোকে আইডেন্টিফাই করছে, করে সেখান থেকে আমাদের যে মোবাইলের মধ্যে যে স্টোর করা আমাদের ফেসের ছবি আছে, সেই ফেসের ছবির সঙ্গে নতুন যে মুখটা এলো ওর কাছে, সেই মুখটা রেকগনাইজ করা, সেই মুখটাকে ম্যাচ করা। তো অবভিয়াসলি একটা মানুষের যতই সে
তার মুখে মেকআপ করা থাকুক বা অন্য কোনো রকম যা কিছু থাকুক না কেন, বেসিক ফিচার গুলো কিন্তু সে মোটা হোক, রোগা হয়ে যাক বা অন্য কোনো কিছু যাই হয়ে যাক না কেন, মুখের কিন্তু যে ন্যাচারাল যে স্ট্রাকচার, যে ফিজিক্যাল স্ট্রাকচার, সেটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। তো সেই স্ট্রাকচারের সঙ্গে চোখ, ভুরু, নাক, ঠোঁট, এইগুলো যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোর সঙ্গে ম্যাচ করিয়ে দেখা হয়। যদি ম্যাচ করে যায় তবেই ফোন আনলক হবে, আদারওয়াইজ আনলক হবে না। তো এটা খুব সিকিওর একটা সিস্টেম, যেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা খুব স্বাভাবিকভাবে ইউজ করি। নেক্সট হচ্ছে আমরা নেটফ্লিক্স বা এরকম যে সিস্টেম গুলো আছে, নেটফ্লিক্সে আমরা মুভি দেখি। তো মুভি কিরকম হয়, আমাদের মুভি তো রেকমেন্ডেশন বা এগুলো, মানে আমরা কিরকম মুভি দেখবো, প্রচুর তো মুভি আছে আমাদের কাছে। যদি প্রচুর অপশনস থাকে তো আমাদের খুঁজে পাওয়ার জন্য একটা বিভ্রান্তি তৈরি হবে। সবার জন্য একই রকম জিনিস যদি আমাকে দেওয়া হয়, ধরুন আমার কাছেও যা আসছে, যে মুভিগুলো আসছে, আপনার কাছেও সেই মুভিগুলো আসছে, বা একজন এজেড মানুষের কাছেও সেই মুভিগুলো আসছে, বা একজন খুব ছোট শিশু তার কাছেও সেই মুভিগুলো আসছে। তো সেটা ঠিক নয়, বা সেখান থেকে বেছে নেওয়াটা কোন মুভিটা আমার জন্য ঠিক, আমি কি টাইপের মুভি পছন্দ করি বা অন্য আরেকজন কি টাইপের মুভি পছন্দ করেন, সেই জিনিসগুলো কিন্তু বুঝে ওঠা সম্ভব নয় যদি আমার কাছে প্রচুর অপশনস থাকে। তো আমার পছন্দ অনুযায়ী আমি ধরুন এক দুবার সার্চ করলাম, তারপর আস্তে আস্তে আমার পছন্দ অনুযায়ী যদি আমাকে পার্সোনালাইজড ফিডব্যাক দেওয়া যায়, যে আমার পছন্দের মুভিগুলোই আমার লিস্টে যদি আসতে থাকে, তো তাহলে যে সাজেশনস গুলো যদি আমরা দেখতে পারি, তো সেটা আমাদের লাইফকে অনেক ইজিয়ার করে দেয়। যেমন হয়তো কোনো ফ্যামিলি ভিউয়ারের কাছে ফ্যামিলি রিলেটেড কোনো মুভি, যেগুলো একসাথে বসে দেখা যেতে পারে সেরকম মুভি, কোনো ফ্যাশন সচেতন মহিলা বা পুরুষের কাছে সেরকম টাইপের জিনিস, বা কোনো মুভি প্রেমিক যারা মুভি লাভার হয় তাদের কাছে আরেক রকম। তো এরকম আমরা ক্যাটেগরাইজেশন করতে পারি, করে তাদের পছন্দ অনুযায়ী আমরা বিভিন্ন ভাবে আমাদের মুভি গুলোকে কিন্তু প্রসেস করতে পারি। মানে ডায়নামিক প্রসেসিং হবে এখানে, বেসড অন দ্য কাস্টমার্স চয়েস, based on which customer is watching the movie, which customer wants to watch the movie. Based on that choice only, based on his or her presence, that movie will get selected. ঠিক আছে? তো এআই ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। সো আমরা যে নেটফ্লিক্স বা এইগুলো ইউজ করছি, সেইগুলো কিন্তু আমাদের নেটফ্লিক্স এবং ই কমার্স যে ওয়েবসাইট গুলো আছে সেখানে কিন্তু পুরোটাই এইভাবে আমরা চলি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের, তো এইটা কিন্তু অনেকটা রেকমেন্ডেশন সিস্টেম। আমরা একটা এআই তে একটা কথা আছে, এআই এর একটা পার্ট, এটাকে বলা হয় রেকমেন্ডেশন সিস্টেম। আগের দিন আমরা লাস্ট লেকচারে আমরা এক্সপার্ট সিস্টেমের কথা বলেছি। রেকমেন্ডেশন সিস্টেমও কিন্তু এক রকমের সিস্টেম, এআই বেসড সিস্টেম, যেটা আপনার পছন্দ অনুযায়ী কোনো কিছু রেকমেন্ড করবে বা সাজেস্ট করবে। তো সেটা কি রকম, যে আপনার মতো অন্যান্য ব্যবহারকারীরা যা পছন্দ করছেন তা আপনাকে সাজেস্ট করা। মানে ধরুন আমার বা আপনার এজ গ্রুপ যদি 30 থেকে 35 এর মধ্যে হয়, বা কারোর এজ গ্রুপ 20 থেকে 30-র মধ্যে হলো, বা 20 to 25 এর মধ্যে হলো, এই সমস্ত এজ গ্রুপের মানুষরা যে সমস্ত জিনিসকে পছন্দ করে সেগুলো আপনাকে সাজেস্ট করে দেওয়া হবে, আপনাকে রেকমেন্ড করা হবে। আর আরেকটা কি, আপনি আগে যা পছন্দ করেছেন তার মতো করে অন্য কন্টেন্টকে সাজেস্ট করা হবে। তো এই দুটোকে মিলিয়ে যখন একটা সাজেশন রেকমেন্ড আপনাকে করা হবে, তো আপনার কাছে চয়েস গুলো অনেক সুন্দর চয়েস আপনাকে এআই প্রোভাইড করছে। তো এই যে চয়েসটা, যেটা হয়তো আপনি অনেক সার্চ করেও কিন্তু খুঁজে পেতেন না, কিন্তু এইভাবে আপনি যখন আপনি যা করছেন, আপনি যেটা পছন্দ করেন সেটা যদি আপনার কাছে চলে আসে, এআই যেটা কিন্তু ট্র্যাক করতে পারছে, আপনার আগের পছন্দকে ট্র্যাক করছে, অন্যান্য ব্যবহারকারীরা বা অন্যান্য ইউজাররা যা পছন্দ করছেন সেগুলোকে সাজেস্ট করছেন, করে যে সিস্টেমটা তৈরি হচ্ছে, যে রেকমেন্ডেশন সিস্টেম রেকমেন্ড করছে, সেইগুলোর আপনার কাছে সাজেস্ট করে দেওয়া হচ্ছে বিভিন্ন কালারের, বিভিন্ন জেনারের, বিভিন্ন স্টাইলের। এরকম হচ্ছে কি, ইউজার এ একজন আছেন,
আর ইউজার বি দুজনেই হয়তো সেম এজ গ্রুপের, তাহলে কমন একটা মুভি সাজেস্ট করা যেতে পারে দুজনকেই, বা আপনাকে একটা সাজেস্ট করা হলো যেটা মুভিটা আপনার পছন্দ হতে পারে। তো আপনি যে মুভি আগে পছন্দ করেছিলেন, আরেকটা হচ্ছে আপনি যেরকম মুভি আগে পছন্দ করেছিলেন সেই রকম টাইপের আরেকটা মুভি আপনাকে সাজেস্ট করা হলো। তো এইটা হচ্ছে রেকমেন্ডেশন সিস্টেমের কাজ। নেক্সট হচ্ছে আমাদের নেভিগেশন সিস্টেমে বা ট্রাফিক সিস্টেমে আমরা কিভাবে এআই কে ইউজ করি আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে কিন্তু আমরা এই নেভিগেশন সিস্টেমকে খুবই আমরা ইউজ করি যখন আমরা বিভিন্ন অ্যাপ ক্যাব ইউজ করি, যেরকম ভাবে ওলা, উবার বা ইনড্রাইভ বা অন্যান্য র্যাপিডো যে সমস্ত জিনিসগুলোকে আমরা ইউজ করি, সেখানে আমরা দেখেছি ম্যাপ, ভিজুয়াল ম্যাপ থাকে। যে ম্যাপ অনুযায়ী ওখানে অনেক রুট যদি থাকে, কোন রুটটায় ট্রাফিক জ্যাম আছে, কোন রুটটায় ট্রাফিক জ্যাম হতে পারে, বা কোন রুটটা অনেক ফাস্ট হবে কোন রুটটা দিয়ে গেলে, সেই রুটটা কিন্তু এআই চুজ করে দেয়। এখানে জিপিএস এবং সেন্সর ডেটা ইউজ করে এআই সেই ডেটাগুলোকে প্রসেস করে কিন্তু আপনাকে একটা জ্যামের আগে থেকে একটা পূর্বাভাস দিয়ে দেবে এবং একটা ফাস্টেস্ট রুট আপনাকে চুজ করে দেবে, যে রুটে গেলে আপনার কস্টও কম হবে, টাইমও অনেক বাঁচবে। তো এটা যদি আমরা উইদাউট এআই ইউজ করতাম, তাহলে কি হতো, একটা স্ট্যাটিক ম্যাপ হতো, যে ম্যাপে ট্রাফিক জ্যামের কোনো আপডেট থাকতো না, যার ফলে আমাদের কিন্তু যে ট্রাভেল টাইমটা অনেক লং হয়ে যেত। কিন্তু এখন যেটা হচ্ছে, রিয়েল টাইমে কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ হয়, কখন কোথায় জ্যাম হবে, কখন কোথায় রুট আটকে থাকবে, এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা আগে থেকেই পেয়ে যাই জিপিএস এবং সেন্সর ডেটা থেকে। এবং এআই ইউজ করে আমরা কিন্তু খুব সহজেই এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। তো এটা হচ্ছে ন্যাভিগেশন এবং ট্রাফিক সিস্টেমে আমাদের এআই এর কাজ। সিমিলারলি আমাদের নেভিগেশন সিস্টেমের মধ্যে এআই একটা বড় ইউজ হচ্ছে স্বয়ংক্রিয় গাড়ি বা অটোনোমাস কার। যদিও আমাদের দেশে আমরা ইন্ডিয়াতে আমরা অটোনোমাস কারকে খুব একটা দেখতে পাই না, বা খুব ভালো, সত্যি কথা বলতে গেলে আমরা দেখতেই পাই না, কিন্তু বিদেশে টেসলা যে কারগুলো আছে এগুলো কিন্তু অটোনোমাস কার, ইলন মাস্কের যে কার যেটা হচ্ছে অটোনোমাস কার। তো ম্যানুয়াল ড্রাইভিং অনেক ম্যানুয়াল ড্রাইভিং এর যদি আমরা যাই, ম্যানুয়াল ড্রাইভিং কিন্তু অনেক হেক্টিক একটা প্রসেস, বা সেখানে ড্রাইভার লাগবে, ড্রাইভারের একটা, আমি বলছি না সেটা অনেক সেফ হতে পারে আমাদের দেশের জন্য, কিন্তু যেখানে হয়তো ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক সেরকম ভাবে সবকিছু ভীষণ সিস্টেমেটিক, সেরকম জায়গায় অটোনোমাস কার যদি থাকে, যেখানে অটো পাইলট বা ড্রাইভার অ্যাসিস্ট করবে, যা চারপাশটা বুঝতে সাহায্য করবে উইথ এআই। তো সেখানে এই যে আমরা ছবিটাই দেখতে পাচ্ছি, কোনো সামনে যদি কোনো মানুষ থেকে থাকেন, চলে আসেন হঠাৎ করে, জেব্রা ক্রসিং আছে, মানুষকে আইডেন্টিফাই করতে পারবে, জেব্রা ক্রসিং কে আইডেন্টিফাই করতে পারবে, কোনো সামনে গাড়ি থাকলে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে। তো প্রত্যেকটা এইভাবে ও আইডেন্টিফাই করে কোনো অবজেক্টকে ডিটেক্ট করে, সামনে কোনো অবস্ট্যাকেল আছে কিনা সেইটার উপর ডিটেক্ট করে কখন থামতে হবে, কখন টার্ন নিতে হবে, কখন আমরা আমাদের স্পিডটাকে বাড়াতে পারবো। তো রিয়েল টাইমে কিন্তু সমস্ত ডেটাটাকে ইনফরমেশনকে গ্যাদার করা হচ্ছে, এবং এই যে ও শিখছে প্রত্যেকটা মোমেন্টে, কিন্তু এই এআইটা নিজেকে আপডেট করছে, প্রত্যেকটা মোমেন্টে ও শিখছে। শেখার পর এআই মডেলটা কিন্তু নিজেকে আপডেট করছে, যার ফলে প্রত্যেকবার কিন্তু ওর আগে যে ভুলটা করেছিল নেক্সট টাইম সেই ভুলটা করবে না, পরের বার আরো ডেভেলপ হবে, পরের বার সিস্টেমটা আরো ডেভেলপ হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকবার ট্রিপের পর ট্রিপ আমাদের অটোনোমাস কারটা অনেক বেশি মানে চারপাশটা অনেক বেশি ভালোভাবে বুঝবে, এবং ডিসিশনটা ও অনেক ভালোভাবে রাস্তায় চলতে পারবে। তো এটা হচ্ছে উইথ এআই। কিন্তু এটা যদি উইদাউট এআই হতো, সেখানে মানবিক ভুলের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে, এখানেও থাকে কিন্তু অনেক কমে যায়। কিন্তু সেটা আমি বলছি যখন ট্রাফিক বা আমাদের এই সমস্ত ট্রাফিক সিস্টেমস, রোড সিস্টেমস, এই সমস্ত গুলো সম্পূর্ণভাবে খুব নিরাপদ বা খুব সিস্টেমেটিক সেই সমস্ত জায়গাতে। এবার আসছি আমরা সিকিউরিটি ক্ষেত্রে এআই কিভাবে কাজ করে, যেমন ব্যাংকিং ফ্রড ডিটেকশন।
ব্যাংকের ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করি, ফার্স্টে কোনো একজন মানুষ আছেন যিনি হয়তো অনেক ট্রানজ্যাকশন করে থাকেন, হয়তো মাসে অনেকবার ট্রানজ্যাকশন হয়, কিন্তু তার ট্রানজ্যাকশনের লিমিট হয়তো 10 থেকে 20 হাজারের মধ্যে থাকে। তো এরকম 10 থেকে 20 হাজারের মধ্যে একটা ট্রানজ্যাকশন লিমিট খুব স্বাভাবিকভাবে চলছে, প্রত্যেক মাসেই এরকম হয়। হঠাৎ করে দেখা গেল একটা সময়ে উনি হয়তো 10 লাখ 20 লাখ এরকম ট্রানজ্যাকশন করছেন। তো সেইটা একটা খুব অস্বাভাবিক একটা ট্রানজ্যাকশন হতেই পারে উনি করছেন, কিন্তু সেটা একটা অস্বাভাবিক ট্রানজ্যাকশন, মানে এটা মনে হবে যে এইটা একটা অস্বাভাবিক ট্রানজ্যাকশন হতে পারে। তো তার জন্য সিস্টেম আপনাকে অনেকবার ইনফরমেশন বা অনেক রকম ইনফরমেশন আপনার থেকে কালেক্ট করার চেষ্টা করবে যে এটা কোনো ফ্রডুল্যান্ট অ্যাক্টিভিটি হচ্ছে কিনা। যদি কোনো বারবার ওটিপি পাঠিয়ে বা অনেক কিছু সিকিউরিটি চেক দিয়ে বারবার এটাকে বোঝার চেষ্টা করবে এটা কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে কিনা। সো সেখানে ও রিস্ক স্কোরিং করবে, সেখানে অ্যালার্ট সিস্টেম জেনারেট করবে, আপনাকে অনেকবার ইনফরমেশন পাঠাবে। সো পাঠানোর পর যদি সন্দেহজনক সেটাকে মনে হয় তাহলে মুহূর্তের মধ্যেই কিন্তু সেই ট্রানজ্যাকশনটা বন্ধ হয়ে যাবে। তো এই যে অস্বাভাবিক লেনদেন বন্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের মানে ফ্রড ডিটেকশনে হেল্প করছে। তো এআই ফ্রড ডিটেকশনের জন্য ব্যাংকিং সিস্টেমে ভীষণভাবে ইউজ হয়। তো ফ্রড ডিটেকশনে খুব বড় একটা রোল প্লে করে এআই। কিন্তু এটা যদি উইদাউট এআই হতো, ম্যানুয়ালি এই চেকিংটা কিন্তু খুব স্লো হতো, এবং জালিয়াতি ধরা পড়ার আগেই, মানে কোনো ফ্রডুলেন্ট যে অ্যাক্টিভিটি হয়েছে সেই অ্যাক্টিভিটি হবার আগেই কিন্তু খুব বড় রকমের অ্যামাউন্টের ক্ষতি হয়ে যেতে পারতো, যেটা এখন অনেকভাবে আটকানো যায়। তো এইগুলো হচ্ছে আমাদের সিকিউরিটি ব্যাংকিং সিস্টেমে কিভাবে এআই কাজ করে। সিমিলারলি আমাদের ইমেল, ইমেলের মধ্যে আমরা স্প্যাম বলে আমাদের একটা বক্স থাকে, ইনবক্স থাকে, স্প্যাম থাকে। অনেক মেল আমরা দেখি ইনবক্সে না এসে স্প্যামে ঢুকে যায়। স্প্যামে মানে স্প্যাম হচ্ছে অনেক অপ্রয়োজনীয় ইমেল বা হয়তো বিজনেস রিলেটেড কিছু ইমেল বা অনেক রকম ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি রিলেটেড ইমেল, যেগুলো ইনবক্সে না এসে, যেগুলো ম্যালিশিয়াস হতে পারে, ওর মধ্যে কোনো নিরাপত্তা জনিত ইস্যু যদি থাকে, তো সেই ইমেল গুলো কিন্তু অটোমেটিক্যালি স্প্যামের মধ্যে চলে যায়। সেটা কিভাবে হয়, ও ফার্স্টে একটা ইমেল এলো, একটা নেটওয়ার্কের মাধ্যমে একটা ইমেল আপনার মেল বক্সে এসছে, সেখান থেকে এনএলপি, যেটা আমি আগেই বললাম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দিয়ে সেই ইমেলটাকে ও অ্যানালিসিস করছে। অ্যানালিসিস করার পর সেখান থেকে কিছু কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো স্বাভাবিক কিওয়ার্ড নয় বা যেগুলো ইনবক্সের মধ্যে থাকা উচিত নয়, সেই রকম কিওয়ার্ডকে ও কিছু আইডেন্টিফাই করলো। করার পর ও ক্লাসিফাই করে দেখছে, মেশিন লার্নিং, এআই এর একটা পার্ট হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং অনেকভাবে কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে এই যে কথাগুলো, এই কথাগুলো কি খুব সাধারণভাবে ইনবক্সের মেসেজগুলো বা মেলগুলো আসে সেগুলো কি মেল বক্সে ইনবক্সে থাকার মতো, নাকি এগুলো ইনবক্সে থাকার মতো নয়। যদি সেটা অপ্রয়োজনীয় হয় তো তাহলে সেটা স্প্যামে চলে যাবে। যদি সেটা কোনো প্রয়োজনীয় হয় যে সাধারণভাবে এগুলোই আসে, তাহলে সেইটা ইনবক্সে চলে যাবে। কিন্তু হ্যাঁ, অনেক সময় আমরা ভুল হয়, অনেক সময় কিন্তু নতুন কোনো ইমেল এলে সেটা স্প্যামে চলে যায়। তো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস মানে এআই কিন্তু নিজেকে কন্টিনিউয়াসলি আপডেট করছে। যদি আপনি আবার সেই স্প্যাম থেকে নিয়ে সেই মেলটাকে স্প্যামে খুঁজে পেলেন, সেই স্প্যাম থেকে নিয়ে যদি আবার ইনবক্সে রেখে থাকেন, তো তখনও বুঝলো যে না, এই মেলটা যেটা এআই ইনবক্সে না রেখে স্প্যাম ফোল্ডারে রেখেছিল, সেই স্প্যাম ফোল্ডারে রাখাটা ঠিক হয়নি। ও কন্টিনিউয়াসলি নিজেকে আপডেট করতে থাকে, ও পরবর্তীকালে এরকম টাইপের যদি মেল আসে তখন সেই মেলগুলোকে ও ইনবক্সে রেখে দেবে। তো এইটা হচ্ছে স্প্যাম ফিল্টারিং। তো ক্লাসিফিকেশন মানে কি, ক্লাসিফাই করা একটা মেল, সেটা কি স্প্যাম নাকি নট স্প্যাম। তো এইটা হচ্ছে ক্লাসিফিকেশন। তো স্প্যাম ফিল্টারিং এ এআই খুব ভীষণভাবে ইউজ হয়। এটা যদি উইদাউট এআই হতো, আমাদের নিজেদেরকে বসে বসে বাছতে হতো যে কোনটা ফিশিং, কোনটা স্প্যামে ভরপুর ইমেল, সেইগুলো আমাদের নিজেদেরকে বেছে বেছে ম্যানুয়ালি আমাদের ইনবক্সটাকে ক্লিয়ার রাখতে হতো, এবং আমাদের কিন্তু তাহলে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিও অনেক বেড়ে যেত, যেটা কিন্তু স্প্যাম
ফোল্ডারে চলে যাবার, অটোমেটিক্যালি চলে যাবার কারণে কিন্তু অনেক কিছু আমরা প্রতিরোধ করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা ক্ষেত্রে, মেডিকেল ফিল্ডে কিভাবে আমরা রোগ নির্ণয় করতে পারি এআই দিয়ে। এআই কি করে, আগের দিনও আমি বলেছি, লাস্ট লেকচারে, ডক্টরদের জন্য নিখুঁত একটা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ মানে ডক্টরদের অ্যাসিস্ট করে, এটা নয় যে এআই ডক্টর, এআই এর মাধ্যমেই আমরা চিকিৎসা করছি, এটা নয়। কিন্তু ধরুন একটা এক্স রে ইমেজ রয়েছে, যে এক্স রে ইমেজটা থেকে একটা ডেটা ইনপুট আমরা পাচ্ছি, মেডিকেল ইমেজ, এবং রোগীর হিস্ট্রি পাচ্ছি, কেস হিস্ট্রি। সেখান থেকে ফিচার এক্সট্রাকশন করা হবে। ফিচার এক্সট্রাকশন একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা এআই এর একটা পার্ট। ফিচার এক্সট্রাকশন, ফিচার এক্সট্রাকশন মানে কি, কোনো পার্টিকুলার কিছু ক্যারেক্টারিস্টিককে এক্সট্রাক্ট করা, মানে এই যে ইমেজটা আছে, এই ইমেজটার মধ্যে থেকে পার্টিকুলার কিছু জিনিসকে আইডেন্টিফাই করা, কি কি পয়েন্টস গুলোকে আইডেন্টিফাই করা। এবার নর্মাল আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস রয়েছে, যেটা একটা হোয়াইট কালারের, যেটা মেবি টিউমার, মেবি নন টিউমার, কিন্তু মেবি টিউমার, ম্যালিগন্যান্ট অর নন ম্যালিগন্যান্ট। তো এই যে জিনিসটাকে আইডেন্টিফাই করা হলো, এটা একটা টিউমার। তো এই ইমেজটা যদি মানুষ একটা খুব সাধারণভাবে, এটা যদি খুব ছোট্ট হয়, তো মানুষের চোখ কিন্তু সেটাকে এড়িয়ে যেতে, সেটাকে হয়তো নাও দেখতে পারে। কিন্তু এআই এই ভুল করবে না। এআই কে এমন ভাবে ট্রেনিং করা হয়, এরকম হাজার রকমের ইমেজ দিয়ে, এরকম হাজারটা ইমেজ দিয়ে, লক্ষ লক্ষ ইমেজ দিয়ে এমন ভাবে ট্রেন করা হয় যাতে ও কোনো রকম ভুল অনেকটা অ্যাভয়েড করতে পারে। তো এই যে ছোট্ট একটা টিউমার আছে, যে টিউমারটাকে ও ইজিলি আইডেন্টিফাই করে তারপরও কিন্তু বলতে পারবে সেটা, এবং সেটাও অনেকভাবে ট্রেন করার পর বলতে পারবে এই টিউমারটা ক্যান্সারাস নাকি নন ক্যান্সারাস, ম্যালিগন্যান্ট নাকি নন ম্যালিগন্যান্ট। তো মডেল ট্রেনিং অ্যান্ড প্রেডিকশন, তার মানে হাজারো কেসের ওপর এরকম মডেলকে ট্রেন করা আছে। মডেলকে আমরা ট্রেন করি মানে আমরা যেরকম কোনো পরীক্ষার আগে ট্রেনিং নিই, বা কোনো একটা কোর্সের জন্য আমরা কিছু ট্রেনিং নিই, কোনো কিছু পড়ার জন্য ট্রেনিং নিই, তো এরকম ভাবেই আমরা সিস্টেমকেও কিন্তু ট্রেন করি একই রকম জিনিস দিয়ে, যাতে ও সিমিলার টাইপের যখন জিনিস তার কাছে আসবে তখন সে যাতে বুঝতে পারে। সিমিলারলি আমরা কিভাবে ট্রেন হই, আমাদের যে পড়ানো হয়, সেই পড়ানোর পর পরীক্ষাতে যে জিনিসটা আসে সেটা হয়তো আমরা আগে থেকে দেখিনি, কিন্তু জিনিসটা সেম টাইপের। তো সেই পড়ানোটা সেম টাইপের যখন হবে, তখন কিন্তু আমরা আমাদের যে ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিং এর ওপর বেস করেই কিন্তু আমরা আনসার করব। সিমিলারলি মডেলটাও কিন্তু ওই যে ট্রেনিং ওর হয়েছিল অনেক, এরকম অনেক রকম ইমেজ দিয়ে, সেই ইমেজগুলোর সঙ্গে ও ম্যাচ করাবে, করিয়ে ওর যে ট্রেনিং হয়েছে সেই ট্রেনিং এর ওপর বেস করে ও আলটিমেটলি ডক্টরকে বলবে, অ্যাসিস্ট করবে, যে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, মানে অ্যাসিস্ট করবে যে এটা একটা ম্যালিগন্যান্ট টিউমার নাকি নন ম্যালিগন্যান্ট টিউমার, বা টিউমার রয়েছে একটা। তো এইখানে চিকিৎসা শাস্ত্রে অনেক রকম ভাবে ইউজ হয়, মানে এটা একটা তার এক্সাম্পল। তো খুব সাধারণ ভাবে বলতে গেলে, এআই সবকিছুর পেছনে এআই এর যে আসল জিনিসটা কাজ করছে, সেটা হচ্ছে এই আর্কিটেকচারটা। তার মানে আপনি যখন সিরি বা অ্যালেক্সার সঙ্গে কথা বলছেন, বা টেসলা গাড়ি, অটোনোমাস কার যখন একটা চলছে, তার পেছনে যে এআই ইঞ্জিনটা কাজ করছে, সেই ইঞ্জিনটা কিন্তু এরকম। ফার্স্টে হচ্ছে সি অর হিয়ার, আমরা দেখে বা শুনে যে ডেটাটাকে সংগ্রহ করছি, তার মানে যে এআই সংগ্রহ করছে, উইথ থ্রু সেন্সার্স, থ্রু ক্যামেরাস, থ্রু মাইক্রোফোনস, থ্রু ডিফারেন্ট ক্লিপস, আমরা যে ডেটা সংগ্রহ করছি, ডেটা কালেকশন করছি, সেই ডেটাটার থেকে আমরা কিন্তু প্যাটার্নকে এক্সট্রাক্ট করব। আমরা যেটা বললাম আগে, সেটা কোন রকমের প্যাটার্ন, সেটা একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করছে নাকি পার্টিকুলার ট্রেন্ড ফলো করছে, রাইজিং ট্রেন্ড নাকি ডাউনওয়ার্ডস ট্রেন্ড, নাকি কোনো হ্যাপাজার্ড ট্রেন্ড, বা কোনো প্যাটার্ন নেই সেরকম কিছু ফলো করছে। তো সেই যে প্যাটার্ন এক্সট্রাকশন, সেটা হবে কম্পিউটার ভিশন বা এনএলপি থ্রু দিয়ে, এবং তারপর সেখান থেকে চলে আসবে মেশিন লার্নিং। মেশিনকে ওই প্যাটার্ন গুলো দিয়ে লার্ন করানো হবে, এবং মেশিন লার্নিং যেটা করবে সেটা প্রেডিক্ট করবে
কি প্রেডিক্ট করবে? কোনো অ্যানোমালি আছে কিনা, অ্যানোমালি ডিটেক্ট করবে, মানে কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি আছে কিনা, বা কোনো টিউমার আছে কিনা, বা কোনো সামনে অবস্ট্যাকল আছে কিনা, বা রেকমেন্ড করবে। রেকমেন্ড করবে মানে কোনো মুভি রেকমেন্ড করতে পারে, কোনো ই কমার্স ওয়েবসাইটে আপনার জন্য কোনো ড্রেস রেকমেন্ড করতে পারে, কোনো সঙ্গে কিছু সানগ্লাস রেকমেন্ড করতে পারে, কিছু ওয়াচেস রেকমেন্ড করতে পারে, এরকম অনেক কিছু জিনিস আপনাকে একটা কমপ্লিট সেট রেকমেন্ড করতে পারে। তারপর সেই অনুযায়ী ও ব্যবস্থা নেবে। সেটা ফোন আনলক হতে পারে আপনার ফেসিয়াল রেকগনিশন দেখে, ফেসকে রেকগনাইজ করে ফেসকে ফোনকে আনলক করতে পারে, অ্যালার্মকে সেট করতে পারে, কোনো একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডকে ব্লক করতে পারে, বা কারের স্টিয়ারিং কে চালাতে পারে। তো এই হচ্ছে আমাদের পুরো সিস্টেমের ব্যাকএন্ডে যে এআই সিস্টেমটা কাজ করছে, সেটা তার আর্কিটেকচার। তো আমরা অ্যাজ আ হোল আজকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের, আমরা যেগুলো দেখলাম কোর টেকনোলজি এনএলপি। এনএলপি মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা হচ্ছে আমাদের কমন ল্যাঙ্গুয়েজকে বোঝা, ভাষাকে বোঝা। তারপর হচ্ছে কম্পিউটার ভিশন। তারপর হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, মানে হচ্ছে আমরা ফিউচারে কি প্রেডিক্ট করছি, কি প্রেডিক্ট করব, কি ভবিষ্যৎবাণী করব। নেক্সট হচ্ছে অ্যানোমালি ডিটেকশন। তো আমরা যেটা দেখলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড চ্যাটবটস এর ক্ষেত্রে, মানে অ্যালেক্সা বা সিরি বা গুগল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস, তো তাদের ক্ষেত্রে এনএলপি কাজ করে, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স কাজ করে। এদের পেছনে এই দুটো টেকনোলজি মেন টেকনোলজি। রেকমেন্ডেশন অ্যান্ড ই কমার্স ক্ষেত্রে যেরকম আমরা নেটফ্লিক্স বা অ্যামাজন বা ফ্লিপকার্ট বা আমাদের ব্লিঙ্কিট, এই সমস্ত ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স বা ভবিষ্যৎবাণী। নেভিগেশন সিস্টেম যেমন টেসলা কার, অটোনোমাস কারের ক্ষেত্রে প্রেডিক্টিভ অ্যানালিসিস কাজ করে। বা নট অনলি টেক্স, সরি, দিস ইজ নট দ্য অটোনোমাস ভেহিকেল, দিস ইজ ফর আওয়ার অ্যাপ ক্যাপ, মানে ট্রাফিক রুট প্রেডিকশন। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের প্রেডিক্টিভ অ্যানালিটিক্স কাজ করে। স্প্যাম ফিল্টারিং এর ক্ষেত্রে ভাষা বোঝা খুব ইম্পর্টেন্ট, সেখানে এনএলপি কাজ করে, আবার অ্যানোমালি ডিটেকশন কাজ করে। সিমিলারলি ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স কাজ করে, আবার অ্যানোমালি ডিটেকশন কাজ করে। অটোনোমাস ভেহিকেলস এর ক্ষেত্রে কম্পিউটার ভিশন খুব ইম্পর্টেন্ট, মানে সামনে কি কি অবস্ট্যাকল আছে, কোনো মানুষ আছে নাকি, কোনো সিগন্যাল অন হয়ে আছে নাকি অফ হয়ে আছে, নাকি সামনে কোনো গাড়ি আছে, তো সেগুলো। প্লাস হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, মানে ও কোন দিকে টার্ন নেবে, ও থামবে কিনা, এই সমস্ত জিনিসগুলো। ফেস রেকগনিশনের ক্ষেত্রে কম্পিউটার ভিশনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রে কম্পিউটার ভিশন, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স এবং অ্যানোমালি ডিটেকশন সবকিছু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমরা আজকে যেটা বুঝতে পারলাম, আমাদের দৈনন্দিন জীবনে এআই কি অসম্ভব সুন্দরভাবে কিন্তু খুব অদৃশ্যভাবে, মানে মানে একদম জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কিভাবে এআই কাজ করে চলেছে, আমরা আজকে সেইটাই দেখলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। পরবর্তী ভিডিও আমরা আবার দেব। নমস্কার।